শুরু করছি তিন গোয়েন্দা সিরিজের তেপান্তর এর দ্বিতীয় পর্ব। আগুন, তাঁবু আর অনেক মানুষ চোখে পড়ল জেনারেল হুডিনির। নাকে এলো ডিম আর মাংস ভাজার সুগন্ধ, জিভে পানি এসে গেল তার, খিদে মোচড় দিল পেট। ঝোপের ভেতরে রয়েছে এখনো জেনারেল। দাঁড়িয়ে পড়ল, হ্যাট খুলে রেখে চিরুনি বের করে চুল আছড়ালো। হ্যাটটা আবার তুলে নিয়ে টিপে টুপে ঠিকঠাক মতো করে মাথায় বসালো। যত যাই হোক, সে একজন শ্বেতাঙ্গ শিকারী, অন্তত ভান তো করছে। সেটা বুঝতে দেয়া চলবে না মানুষকে, বরং বোঝাতে হবে সত্যি সত্যি সে পাকা শিকারী। টেনে টুনে সোজা করলো বুশ জ্যাকেটটা, পরনের সাফারি শর্টস থেকে ধুলো ঝাড়লো হাতে চাপড় মেরে। গাল ফুলিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে বাতাস ছেড়ে যেন গলাও ঠিক করার চেষ্টা করলো। নিজেকে একজন কেউকেটা গোছের লোক করে তোলার প্রাণপণ প্রচেষ্টা। তবে সেটা করা অতটা সহজ নয়, কারণ কেউকেটা হওয়ার জন্য যেসব গুণ দরকার হয় তার কোনোটাই নেই তার মাঝে। আসলে জেনারেল ডেলমার হুডিনি দ্য হোয়াইট হান্টার না জেনারেল, না শিকারী, কোনোটাই না। উত্তর রোডেশিয়ায় একটা খামার করেছিল সে, কিন্তু চাষাবাদের কিছুই জানে না, কাজেই পুঁজি গেল, ব্যাংকে দেনা বাড়লো, শেষমেশ খামারটা বিক্রি করে দিয়ে দেনা শোধ করতে হলো। কি করে পেট চালাবে ভাবছে, এই সময় একজন বুদ্ধি দিল, শ্বেতাঙ্গ শিকারী হয়ে যাচ্ছ না কেন? পৃথিবীর বিভিন্ন দেশের অনেক কোটিপতি শিকারী আসে আফ্রিকায়, তাদের তখন একজন শ্বেতাঙ্গ শিকারী দরকার হয় যে সাহায্য করতে পারবে। ওই লোকটা এমন হয় যে দেশটাকে চেনে, কোথায় শিকার করার মতো জন্তু জানোয়ার পাওয়া যায় জানে, বন্দুক চালাতে পারবে, আর নিশানা খুব ভালো হয়। সাফারিতে শিকার অভিযানে বেরোয় বিদেশি কোটিপতি, নেতৃত্ব দেয় তখন সেই ভাড়া করা শ্বেতাঙ্গ শিকারী। ক্যাম্পে খাবার আর পানি ঠিকমতো সরবরাহ হলো কিনা লক্ষ্য রাখে, হাতি, মোষ আর সিংহের খবর নেয়, তাদের চিহ্ন অনুসরণ করে বিদেশিকে নিয়ে যায় শিকারের কাছে, তাকে গুলি করার সুযোগ করে দেয়। যদি গুলি করে মারতে না পারে বিদেশি শিকারী, শুধু আহত করে জন্তুটাকে, তখন তেড়ে আসা সেই মারাত্মক জানোয়ারকে খতম করার ভার নেয় শ্বেতাঙ্গ শিকারী। মোট কথা, বিদেশি শিকারীর সমস্ত ভালো মন্দ, এমনকি জীবনের ভারও থাকে তখন শ্বেতাঙ্গ শিকারীর ওপর। কাজেই শিকার করা জন্তুর ওপর পা তুলে দিয়ে বিদেশি যখন ছবি তোলে, তখন তার পাশে দাঁড়ানোর অধিকার অবশ্যই থাকে শ্বেতাঙ্গ শিকারীর। এই সম্মানটা পাওয়ার যোগ্য সে। খুব গর্বের জীবন, বিচিত্র রোমাঞ্চকর জীবন শ্বেতাঙ্গ শিকারীর। অনেকেই সেটা হতে চায়। হাহ, কেই যে বলো আমি হব শ্বেতাঙ্গ শিকারী, আর লোক পাওনি? হুডিনি বলছে বন্ধুকে। শিকারের সও জানি না আমি। কখনো কিছু শিকার করনি? একটা খরগোশকে একবার গুলি করেছিলাম, লাগাতে পারিনি, পালালো। ও থাক, গুলি করা লাগবে না তোমার। গুলি যা করার তোমার মক্কেলই করতে পারবে। সে যদি মিস করে, বন্দুক বাহক তো থাকবেই তোমার সঙ্গে। এমন লোককে নেবে যে গুলি চালাতে জানে। মক্কেল মিস করলেই এক নাগাড়ে গুলি চালাতে শুরু করবে তুমি আর বন্দুক বাহক। একটা না একটা গুলি জায়গা মতো লাগবেই। জানোয়ারগুলো তো আর ছোট নয়। কিন্তু শিকার কোথায় পাওয়া যায় তাই তো জানি না। তোমার জানার দরকার কি? গাইডকে চাকরি দেবে না, সেই তো নিয়ে যাবে। আসলে বসিং করা ছাড়া আর কিছুই করতে হবে না তোমার। কাজটা ওরাই করুক না, কৃতিত্বটা তোমার। শুনে খুব ভালো লাগলো হুডিনির, হাসলো। শুরুটা কি করে করব? স্পোর্টস ম্যাগাজিনে বড় করে বিজ্ঞাপন দাও, বড় বড় বডি আওড়াবে। এই যেমন দক্ষ শিকারী, অনেক বছরের অভিজ্ঞ, বন্দুকে নিশানা 100টার মধ্যে 100টাই সই, শিকারে গিয়ে সাফল্যের আশা শতকরা 100%, ইত্যাদি ইত্যাদি। নাম ঠিকানা দেবে পরিষ্কার করে। ও আর একটা ব্যাপার, নামটা যাতে বেরিক্কি হয়, কানে লাগে, সেই ব্যবস্থা করবে। কিভাবে? নামের আগে ক্যাপ্টেন অথবা মেজর টেজর কিছু একটা লাগিয়ে নেবে, নামের মধ্যে গাম্ভীর্য আসবে। বাহ, ভালো কথা বলেছে। মনে মনে বন্ধুর বুদ্ধির তারিফ করলো হুডিনি। ভাবলো, লাগাতেই যদি হয় ক্যাপ্টেন বা মেজর কেন, আরো বড় কিছু লাগাবে, তাতে অনেক বেশি ভারী হয়ে যাবে তার নাম। সুতরাং
হুডিনি হয়ে গেল জেনারেল ডেলমার হুডিনি, হোয়াইট হান্টার। অনেক কষ্টে কিছু ধার কর্জ করে আউটডোর পত্রিকায় বিজ্ঞাপন দিল হুডিনি। কয়েকবার দেওয়ার পর সাড়া পেল এক আমেরিকান কোটিপতির কাছ থেকে। 30 দিনের জন্য সাফারিতে আসতে চান। খরচ খরচা কেমন লাগবে যেন জানায় হুডিনি। 1 মাসের অভিজ্ঞ সাহায্যের জন্য $35,000 লাগবে জানিয়ে দিল হুডিনি। টাকার অভাব নেই আমেরিকান ভদ্রলোকের, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। ঠিক হলো নাইরোবিতে দেখা হবে ওদের। বেশিরভাগ সাফারি ওই অঞ্চলে হয়। ভদ্রলোকের নাম মিস্টার ডেভিড রনসন। স্ত্রীকে নিয়ে আসছেন সাথে করে। সময়সীমা ঠিক করে দেয়া হলো। নাইরোবির নরফোক হোটেলের লাউঞ্জে বিখ্যাত শিকারীর সঙ্গে দেখা করলেন মিস্টার অ্যান্ড মিসেস রনসন। এই শ্বেতাঙ্গ শিকারীর ওপরেই আসছে 1 মাসের জন্য নিজেদের জীবনের ভার অর্পণ করতে হবে দুজনকে। চমৎকার অভিনয় করলো জেনারেল হুডিনি। প্রথমেই শুরু করলো যুদ্ধের গল্প। কি সাংঘাতিক সব ঝুঁকি নিয়েছিল, লম্বা চড়া করে শোনালো। অবশ্য কোন যুদ্ধে অংশ নিয়েছিল সে, কোন অঞ্চলে, সেসব কিছুই বলল না। বলল কত বড় বড় লোককে নিয়ে শিকারে গিয়েছিল সে। তাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার আর্চডিউক আর নরওয়ের রাজার মতো বিখ্যাত সব ব্যক্তি। মিসেস রনসনের কাছে রীতিমতো হিরো বনে গেল সে। কিন্তু মিস্টার রনসন কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলেন। বড় বেশি ভালো হয়ে যাচ্ছে যেন এই শ্বেতাঙ্গ শিকারীটি। তবে অবিশ্বাস করতে পারলেন না। নিয়ম অনুযায়ী আগে রনসনের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে ফেলেছে হুডিনি। সেই টাকায় লোক ভাড়া করেছে, বন্দুক কিনেছে নিজের আর কর্মচারীদের জন্য। প্রচুর টাকা ঘুষ দিয়ে গেম লাইসেন্স জোগাড় করেছে। মোটা টাকা বেতনে অন্য দল থেকে ভাগিয়ে এনেছে অভিজ্ঞ বন্দুক বাহক, ট্র্যাকার আর গাইড। 30 দিনের জন্য খাবার দাবার কিনেছে। তাঁবু, দড়ির খাটিয়া, ফোল্ডিং বাথটাব কিনেছে। জিপ ভাড়া করেছে। দিনক্ষণ দেখে সাফারিতে বেরিয়ে পড়ল একদিন দলটা। মক্কেলদেরকে গাইড করে নিয়ে চলল জেনারেল হুডিনি, আর জেনারেলকে গাইড করে চলল তার ভাড়াটে কর্মচারীরা। প্রথম হপ্তাটা সবকিছু ঠিকঠাক মতো চলল। একটা হাতি মারলেন মিস্টার রনসন। তার বুলেটে সামান্য জখম হলো হাতিটা, কিন্তু শ্বেতাঙ্গ শিকারী আর তার 3 জন আফ্রিকান সহকারীর গুলি বৃষ্টিতে ধরাশায়ী হয়ে গেল গজপতি। কার গুলিতে যে হাতিটা মরল বোঝা মুশকিল। একটা মজার ব্যাপার ঘটেছে তখন। গুলি লেগে গাছ থেকে পড়ে গেল একটা বানর। জেনারেল হুডিনি জানালো তার বন্দুক বাহক লোকটার নিশানা ভালো না। কিন্তু মিস্টার রনসনের মনে পড়ল, যদিও স্পষ্টভাবে নয়, মনে হয়েছে আর কি তার, জেনারেলের বন্দুকটাই যেন কেমন আচরণ করছিল ওই বিশেষ মুহূর্তে। নলটা বোধহয় ওপরের দিকে উঠে গিয়েছিল, একেবারে বানরটার দিকে। একটা ওয়াটার বাক, একটা ওয়াইল্ড বিস্ট আর একটা জেব্রা মারা হলো, কিন্তু প্রতিটি ক্ষেত্রেই জেনারেলের আচরণ সন্দেহজনক লাগলো রনসনের কাছে। বোকা নন তিনি, তাহলে এত বড় ধনী হতে পারতেন না। লোক চড়িয়েই এতটা উপরে উঠেছেন তিনি। তার মনে হতে লাগলো হুডিনি লোকটা একটা ধাপ্পাবাজ। তারপর এলো সেই বিশেষ দিনটি, সিংহ শিকারের দিন। তাঁবু থেকে প্রায় 100 খানেক গজ দূরে চলে গিয়েছিলেন মিস রনসন একটা টমি হরিণকে গুলি করার জন্যে। হাতে একটা .275 রিগবি রাইফেল। হরিণ শিকারের চমৎকার অস্ত্র, কিন্তু সিংহের জন্য খেলনা। তবে তিনি ভয় পাচ্ছেন না, কারণ সাথে রয়েছে বিখ্যাত দুর্ধর্ষ শ্বেতাঙ্গ শিকারী, তার হিরো। শিকারীর হাতে রয়েছে একটা .470 ক্যালিবারের নেট্রো এক্সপ্রেস রাইফেল, প্রচণ্ড শক্তিশালী অস্ত্র। হাতি গন্ডার সব কিছু ঠেকিয়ে দেয়া যায় এই জিনিস দিয়ে, কাজেই ভয় কি। উঁচু হাতি ঘাসের ভেতর থেকে আচমকা লাফিয়ে বেরিয়ে এলো একটা জানোয়ার, বিশাল এক সিংহ। জেনারেল আর মিসেস রনসনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো। বিপদের আশঙ্কা করছে না সে, পেটও ভরা। আপাতত শিকারের ইচ্ছে নেই, কাজেই গোলমাল না করে চলে যাওয়ার জন্য ঘুরল সে। হাতে ভারী রাইফেল থাকলে মিসেস রনসনই গুলি করতেন, কিন্তু নেই যখন, কি আর করা। জেনারেলকেই অনুরোধ করলেন সিংহটাকে মেরে দেওয়ার জন্যে। আশেপাশে তাকালো জেনারেল, সাথে একজন বন্দুক বাহকও নেই। তবে তাতে তেমন ঘাবড়ালেন না হুডিনি। সিংহটার ভাবসাবে মনে হচ্ছে তেমন সাহসী নয়, ভীতু। হয়তো গুলির শব্দে পালাবে, আর যদি কোনোভাবে মেরে ফেলা যায় তাহলে তো কথাই নেই। 1 লাফে হুডিনির দাম আর খ্যাতি 10 গুণ বেড়ে যাবে। এত কাছ থেকে মিস করবে বলে মনে হলো না তার। ভারী রাইফেলটা তুলে গুলি করে বসলো।
এরপর যা ঘটল তাতে প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হলো জেনারেলের। চোখ উল্টে যে পড়ে যায়নি এটাই বেশি। ভয়ঙ্কর রাগে গর্জে উঠে প্রতিশোধ নিতে ছুটে এলো আহত সিংহ। ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে শয়তান দুপে ওদের। হাত থেকে বন্দুক খসে গেল হরিণের। ঝেড়ে দৌড় দিল পেছন ফিরে। মিসেস রনসন বিপদটা বুঝে ফেললেন, কিন্তু কিছু করার নেই। হালকা রাইফেল দিয়ে গুলি চালাতে লাগলেন সিংহের ওপর। কিছুই হলো না। 3 লাফে এসে তাকে ধরে ফেলল সিংহ। মাটিতে ফেলে দিয়ে ছিঁড়তে শুরু করলো। ঠিক এই সময় কানে এলো আরেকটা ভারী রাইফেলের শব্দ। পরক্ষণে জ্ঞান হারালেন তিনি। জ্ঞান ফিরলে দেখলেন তাঁবুতে খাটিয়ায় শুয়ে রয়েছেন। ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ বাঁধা শেষ করেছে দলের সবচেয়ে অভিজ্ঞ বন্দুক বাহক লোকটা। কি হয়েছিল জিজ্ঞেস করলেন মিসেস। ভাগ্য ভালো, সময় মতো ও দেখে ফেলেছিল। বন্দুক বাহককে দেখিয়ে বললেন মিস্টার রনসন। গুলি করে মেরেছে সিংহটাকে। জেনারেল কোথায়? চলে গেছে, ভাগিয়ে দিয়েছি। বলে দিয়েছি আরেকবার আমার সামনে পড়লে খুন করব। কিন্তু ওকে ছাড়া নাইরোবিতে ফিরতে পারবো না আমরা। নিশ্চয়ই পারবো, গাইডরাই ফিরিয়ে নিয়ে যাবে। এই সাফারের মাথায় হলো ওরা। কেন বুঝতে পারছো না? ও না থাকলে। বন্দুক বাহককে দেখালেন আরেকবার রনসন। এতক্ষণে তুমি মরে যেতে। তোমাকে সিংহের মুখে রেখে হরিণী তো পালিয়েছিল। শ্বেতাঙ্গ শিকারী না ছাই, আবার জেনারেল। শয়তান কোথাকার। আমাদের ভাগ্য ভালো, তেমন ক্ষতি হওয়ার আগেই মুখোশ খুলে গেছে ব্যাটার। আরো কত মারাত্মক বিপদে ফেলত কে জানে। তারপর থেকে 3 দিন 3 রাত চলেছে জেনারেল হরিণী। এই কদিনের মধ্যে এই প্রথম বিদেশিদের ক্যাম্প চোখে পড়ল। নাকে লাগলো লোভনীয় খাবারের গন্ধ। তবে সবার চোখ এড়িয়ে ক্যাম্পের কাছে আসতে পারেনি সে। চুল আঁচড়ানোর সময় তাকে দেখে ফেলেছে মূসা। সে একা থাকলে অবশ্য অত সহজে দেখত না। তার কোলে রয়েছে একটা চিতাবাঘের বাচ্চা। বাতাসে মানুষের গায়ের গন্ধ পেয়েই বোধহয় ঝোপের দিকে তাকিয়েছিল ওটা। চঞ্চল হয়ে উঠেছিল। আর কেন ওরকম করছে সেটা দেখতে গিয়েই জেনারেলকে চোখে পড়ে গেছে মূসার। এগিয়ে এলো হরিণী। ভেরিককে চালে বলল, মাই বয়, তোমার মালিকের সঙ্গে দেখা করতে চাই। অপরিচিত একটা লোকের মুখে মাই বয় শুনতে ভালো লাগলো না মূসার। আর মালিক টালিক শব্দগুলো শুনতে পছন্দ করে না। তবুও অভদ্রতা করলো না। বাচ্চাটার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, গুড মর্নিং স্যার। মালিককে গিয়ে কি নাম বলবো? শরীর টান টান করে দাঁড়ালো হরিণী। সে সাধারণ কেউ যে নয় সেটা বোঝানোরই চেষ্টা। বলল, জেনারেল ডেলমার হরিণী, প্রফেশনাল হান্টার। কে রে মুসা? মিস্টার আমান ডেকে জিজ্ঞেস করলেন। একজন ভিআইপি বাবা, দেখো এসে। একটা গাছের নিচে দাঁড়িয়েছে জেনারেল। তার সাথে হাত মেলাতে এগিয়ে এলেন আমান। লম্বা চওড়া করে নিজের পরিচয় দিল হরিণী। এই অঞ্চলের সমস্ত বিখ্যাত শ্বেতাঙ্গ শিকারীর নাম জানেন আমান। আসার সময় খোঁজ খবর করেই এসেছেন, কিন্তু এই নামটা তো কখনো শোনেননি। সৌজন্য দেখিয়ে বললেন, আসুন। তা এত সকালে কি মনে করে? কাছেই বুঝি আপনার ক্যাম্প? না, একটা বোকা আমেরিকানকে সাফারিতে নিয়ে গিয়েছিলাম। সাথে তার বউটা রয়েছে, আরো বড় গাধা। বারবার বোকামি করে বিপদে পড়েছে। আমি বাঁচিয়েছি। শেষে এমন বিপদেই পড়লো, আমিও কিছু করতে পারলাম না। আমার কথা মতো চলেনি, বিপদে তো পড়বেই। এইসব লোককে নিয়ে চলা যায় না। চুক্তি বাতিল করে নাইরোবিতে ফেরত পাঠিয়ে দিয়েছি ওদের। আর আপনি একা বেরিয়ে পড়লেন? গাড়ি নেই, বন্দুক বাহক নেই, খাবার নেই। ওসব নিয়ে ভাবি না। এই এলাকা আমার চেনা। ঘুমিয়ে ঘুমিয়েও চলে যেতে পারি একখান থেকে আরেকখানে। আর যতক্ষণ এটা থাকবে হাতে। রাইফেলটায় চাপড় দিল হরিণী। না খেয়েও মরবো না। অনেক শিকার আছে এখানে, আর নিশানাটাও আমার খারাপ না। হাসলেন আমান। নাস্তা টাস্তা তাহলে খেয়েই এসেছেন? আমানের কাঁধের পাশ দিয়ে তাকালো হরিণী। আগুন জ্বলছে। গরম গরম খাবার তৈরি করে প্লেটে সাজিয়ে রাখা হচ্ছে। দেখে জিভে আরেকবার পানি এসে গেল তার। বলল, বললে অবশ্য আপনাদের সঙ্গে বসতে পারি, তবে খাবো না কিছু। পেট ভরা। পেটে চাপড় দিল সে।
গরম গরম মোষের কাবাবের মতো খাবার খুব কমই আছে। ও, সকালেই তাহলে মোষ মেরেছেন? একজন লোকের পক্ষে সামলানো বেশ কঠিন। এই প্রশংসায় ফুলে ঢোল হয়ে গেল জেনারেল। আমার মতো এত বছর ধরে কাজে থাকলে আপনিও পারবেন, কঠিন লাগবে না তখন। খাবারের দিকে এক পা এগোলো সে। সহজে ভয় পাই না আর এখন, বরং বলা যায় ভয় পাওয়া কাকে বলে ভুলেই গিয়েছি। আরেক পা আগে বাড়ল সে। লোকটার এই বড় বড় বোলচাল একেবারেই পছন্দ হচ্ছে না মুসার। ভয় পায় না বলাতে একটা দুষ্টু বুদ্ধি উঁকি দিয়ে গেল তার মাথায়। চিতাবাঘের বাচ্চাটাকে তুলে দিল একটা ডালে, এমন জায়গায় আরেকটু এগুলেই ওটার নিচে চলে যাবে জেনারেল। একটা শুকনো ডাল তুলে দিল, তারপর অপেক্ষা করতে লাগলো কখন বাচ্চাটার নিচে চলে যাবে হরিণী। কথা বলতে বলতে ঠিক ওটার নিচে গিয়ে দাঁড়ালো জেনারেল। পেছন করে আছে মুসার দিকে, আমান রয়েছেন এখন লোকটার পাশে। এমনভাবে ফিরে না তাকালে তিনিও মুসাকে দেখতে পাবেন না। এটাই সুযোগ। ডালের চোখা মাথা দিয়ে বাচ্চাটার পেছনে জোরে এক খোঁচা মারল মুসা। ব্যথা পেল বাচ্চাটা যতটা, এই বেয়ারা আচরণে ভড়কে গেল তার চেয়ে বেশি। রাগও যে হলো না কিছুটা তা নয়, তীক্ষ্ণ একটা চিৎকার দিয়ে গাছের ওপর থেকে ঝাঁপ দিল সে। পড়ল গিয়ে একেবারে জেনারেলের মাথায়। ঘাড় গলা আঁকড়ে ধরল। ভয়ানক কোনো জানোয়ার আক্রমণ করেছে ভেবে হাত থেকে বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে এমন লাফালাফি আর চিৎকার শুরু করলো জেনারেল, যেন তারা অন্তিম মুহূর্তে উপস্থিত। তাড়াতাড়ি লোকটার মাথা থেকে বাচ্চাটাকে সরিয়ে দিলেন আমান। শান্ত হতে বললেন জেনারেলকে। কিসে তাকে আক্রমণ করেছিল দেখে লাল হয়ে গেল জেনারেলের গাল। এমন ভঙ্গি করলেন আমান যেন তিনি খেয়ালই করছেন না ব্যাপারটা। আসুন, এক কাপ কফি অন্তত খেয়ে নিন, বললেন তিনি। টেবিলে বসার পর খাওয়ার কথা একবারও বলতে হলো না জেনারেলকে। নিজে নিজেই প্লেট নিয়ে শুরু করে দিল। 6টা ডিম, বড় বড় 8 টুকরো হরিণের মাংস, 10 টুকরো মাখন আর মধু মাখানো রুটি আর 5 কাপ কফি খেয়ে কিছুটা শান্ত হলো সে। আমান দেখলেন তার মেহমান সত্যিই খুব ক্ষুধার্ত। একটা হরিণের রান কাবাব করে আনার নির্দেশ দিলেন বাবুর্চিকে। প্রায় সবটাই সাবার করে দিল জেনারেল। তারপর আরও কয়েক কাপ কফি খেলো। এরপর হুঁশ হলো তার বেশি খেয়ে ফেলেছে। বড় করে ঢেকুর তুলে কাজের কথা এলো। আসল কথাই জিজ্ঞেস করা হয়নি, খাওয়ার জন্য এমন চাপাচাপি শুরু করলেন। আপনাদের হোয়াইট হান্টার কে? কেউ নেই। কে বলেন? আঁতকে উঠল যেন জেনারেল। শ্বেতাঙ্গ শিকারী নেই? খুব খারাপ কথা, খুব খারাপ। বিপদে পড়বেন। কোত্থেকে এসেছেন? আমেরিকা, লস অ্যাঞ্জেলস। জ্যাক, আর একটা গর্ধব আমেরিকানকে পাওয়া গেল, ভাবল হুডিনি। একটা হপ্তাহ যদি এর সঙ্গে থাকা যায় মোটামুটি কিছু খসিয়ে নেওয়া যাবে। আর আরো বেশি যদি থাকা যায়, থাক, বেশি আশা করা ভালো না। শহরের লোক। যেন ভীষণ চিন্তায় পড়ে গেছে এমন ভঙ্গি করে মাথা দোলালো হরিণী। বিপদের কথা। বুনো অঞ্চল চেনে না, জন্তু জানোয়ারের স্বভাব চরিত্র কিছু জানে না, হাঁটতে গেলেই বিপদে পড়বে। হ্যাঁ, তা পড়বো, স্বীকার করলেন আমান। শিকারের ব্যাপারে তাহলে কিছু জানেন না আপনি? হাসলেন আমান। একেবারেই জানি না বললে ভুল হবে, কিছু কিছু জানি। ও সব জানায় কাজ হবে না এখানে। আপনার ভাগ্য ভালো আমি যাচ্ছিলাম এ পথে। যাক, আর ভয় নেই, আমি সব দেখাবো এখন থেকে আপনাকে। না না, পয়সার কথা ভাববেন না, খুব একটা বেশি দিতে হবে না। যদিও আমার ফি অনেক, আপনি ভালো লোক দেখেই বুঝেছি। ফিটি কিছু চাইবো না আপনার কাছে, 1000 ডলার দিলেই চলবে। 1 সপ্তাহে এই পকেট মানি আর কি। তবে 7 দিনের বেশি থাকতে পারবো না বলে দিলাম। আগামী সপ্তাহে জরুরি কাজ আছে আমার। সাহায্য করতে যে চেয়েছেন তাতেই আমি খুশি। লাগবে না, সাহায্য লাগবে না আমার, থ্যাংক ইউ। আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। অযথা আপনার নাইরাবি যাওয়া আটকাবো না। আতঙ্কিত হয়ে পড়ল হরিণী। হিংস্র জানোয়ারে বোঝায় ওই বনে আরেকবার একা ঢুকতে চায় না সে কোনো কিছুর বিনিময়ে। আর নেহায়েত কপাল গুনে বাঘসিংহের পেটে যদি নাও যায়, না খেয়ে শুকিয়ে যে মরবে তাতে কোনো সন্দেহ নেই। তখন যাবে শিয়াল, কুকুর আর হায়নার পেটে।
কথাটা ভাবতেই গায়ে কাঁটা দিল তার। নাইরোবি যাবে সে একা? সামান্যতম ধারণাও নেই কোন দিকে রয়েছে নাইরোবি। বাঁচতে চাইলে যে করেই হোক তাকে থেকে যেতে হবে এই সাফারি দলে। লোকটার চোখের উদ্বেগ নজর এড়ালো না আমানের। নরম হয়ে গেলেন তিনি। হুডিনি যে একটা মিথ্যুক ধাপ্পাবাজ বুঝে ফেলেছেন অনেক আগেই, তবু ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আবার তাকে ঠেলে দেওয়া, অর্থাৎ নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো মানসিকতা হলো না তার। শ্বেতাঙ্গ শিকারে তো দরকার নেই আমাদের, মোলায়েম গলায় বললেন তিনি। তবে আমাদের মেহমান হয়ে থাকতে চাইলে থাকতে পারেন, আপনাকে পেয়ে খুশি হব আমরা। হুডিনির মনে হলো পাহাড় নেমে গেল তার কাঁধ থেকে। তবে সতর্ক রইল তার এই স্বস্তি যেন প্রকাশ না হয়ে পড়ে। ঠোঁট কামড়ে ধরে ভান করতে লাগলো যেন ব্যাপারটা ভেবে দেখছে ভালো মতো। বলল, আমি খুব ব্যস্ত মানুষ, তবুও বিপদে পড়া একজন মানুষকে ফিরে যাওয়া আমার ধর্ম নয়। ঠিক আছে, হাত নাড়ল সে। কি আর করা, থেকেই যাই। ফিস্টের কিছু লাগবে না, জীবনে অনেক টাকাই তো কামিয়েছি, একজনের কাছ থেকে নাইবা নিলাম, পাবেন আমার সাহায্য। সবচেয়ে বড় সাহায্য হবে, মনে মনে বললেন আমান, দয়া করে যদি নিজের মতো থাকো আর আমাদের কাজে নাক গলাতে না আসো। শুনিয়ে বললেন, আপনার জন্য একটা তাঁবুর ব্যবস্থা করতে বলি, থাকুন, অসুবিধে হবে না। কাছেই বসে সমস্ত কথাবার্তা শুনল তিন গোয়েন্দা। রবিন আর কিশোর কিছু বলল না বটে, তবে মুসা চুপ রইল না। ফিসফিস করে বলল, চুপচাপ থাকলে ভালোই উঠবে, নইলে জেনারেলগিরি তোমার আমি গুছিয়ে ছাড়বো। কথাটা অবশ্যই হুডিনি কিংবা মিস্টার আমানের কানে গেল না। এত বেশি খেয়ে ফেলেছে হুডিনি, শোয়া বসা কিছুই ভালো লাগলো না। পেট ভারী হয়ে আছে, খুবই অস্বস্তিকর। শেষে ভাবলো একটু হেঁটে আসা যাক নদীর ধার থেকে। নড়াচড়ায় পেটও খালি হবে, অস্বস্তিও কমবে। কিন্তু সেখানে গিয়েও শান্তি পেল না। ফিরে এলো জলহস্তির তাড়া খেয়ে। হাতি ঘাসের ধারালো ডগায় লেগে আঁচড়ে গেছে হাত মুখ। জ্যাকেটের পিঠে বিরাট একটা ছিদ্র, কামড়ে ধরেছিল জলহস্তি। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে ফিরেছে সে। চেঁচামেচি শুনে দেখতে বেরোলেন আমান। তিন গোয়েন্দাও পিছু নিয়েছে তার। পথে দেখা হয়ে গেল হুডিনির সঙ্গে। ঘাসের ভেতর দিয়ে ছুটতে ছুটতে আসছে সে। কি ব্যাপার? আমান জিজ্ঞেস করলেন। গুলির শব্দ শুনলাম। হ্যাঁ, সামনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে জেনারেল। বড় বড় নিঃশ্বাস পড়ছে। সত্যি বলার প্রশ্নই ওঠে না, শুরু করে দিল মিথ্যে বলা। রক্ত লাগলো কোত্থেকে? জিজ্ঞেস করলো মুসা। জলহস্তির বলে তো মনে হচ্ছে না। তুমি এসবের কি বুঝবে? জলহস্তি মানেই জলহস্তি, সে কি আর সাধারণ জানোয়ার? লড়াই করে যে বেঁচে ফিরেছি এই যথেষ্ট। সামান্য রক্ত তো বেরোবেই, আমারই রক্ত। আর এই আঁচড়গুলো জলহস্তির দাঁতের, ওটার মুখের মধ্যে ঢুকে গিয়েছিলাম বলা যায়। আশ্চর্য, না বলে পারল না রবিন। আর চোখে কিশোরের দিকে তাকিয়ে মুচকে হাসলো। দাঁতের আঁচড় এরকম? হাতি ঘাসের খোঁজা লাগলে অবশ্য ওরকম হতে দেখেছি। তুমি কি বুঝবে বোকা ছেলে? রেগে উঠল জেনারেল। আমার কথা বিশ্বাস হচ্ছে না বুঝি? ওটার সঙ্গে প্রায় হাতাহাতি লড়াই করে এসেছি আমি। 3 টনই একটা জানোয়ারের সঙ্গে, কল্পনা করতে পারো? হাত থেকে রাইফেলটা পড়ে গিয়েছিল, অনেক কষ্টে সেটা তুলে জানোয়ারটার মুখের ভেতরে নল ঢুকিয়ে গুলি করলাম। তাই? কিশোর বলল। তাহলে তো নিশ্চয়ই মরে গেছে। লাশটা কোথায়? হ্যাঁ, গাল চুলকালো হুডিনি। ও মরার আগে পানিতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। স্রোত তো বেশি, এতক্ষণে ভেসে নিশ্চয়ই অনেক দূরে চলে গেছে। মুসা আর হাসি ঠেকাতে পারল না। তবু গিয়ে দেখা দরকার, যত দূরেই যাক। নদীর ধার দিয়ে দৌড়ে গেলে বের করে ফেলা যাবে। মরা তো ডোবে না, ভেসে থাকে। পা বাড়ানোর ভান করলো সে। তার সামনে এসে পথ রোধ করে দাঁড়ালো হরিণী। যেতে দেবে না। বললাম তো, এখন আর গিয়ে কোনো লাভ নেই। জ্যান্ত জানোয়ার চাও তোমরা, মরা লাশ দিয়ে কি করবে? নদীর দিক থেকে ভেসে এলো জলহস্তির ভারী ঘোঁত ঘোঁত শব্দ, অনেকটা শোরের মতোই, তবে অনেক গুণ বেশি জোরালো। লাশের শব্দ বলে তো মনে হচ্ছে না, আমান বললেন। দেখি তো। জোর করেই হস্তি শিকারীকে ঠেলে একপাশে সরিয়ে পা বাড়ালেন তিনি। সাথে চলল তিন গোয়েন্দা।
কি আর করবে, উচ্চ কণ্ঠে প্রতিবাদ করতে করতে হরিণী অনুসরণ করলো ওদেরকে। নদীর তীরে এসে চোখে পড়ল জলহস্তিটাকে, অর্ধেক পানিতে অর্ধেক ডাঙায় পড়ে ঘুমিয়ে আছে। এই বোকা টুরিস্টগুলোকেও বোকা বানানো যাবে না বুঝেও নিজের কথা প্রতিষ্ঠিত করার শেষ চেষ্টা করলো হরিণী। না না, এটা না, আমারটা ভেসে চলে গেছে। ট্রাক নিয়ে আসি, আমান বললেন। জেনারেল, বসে বসে পাহারা দিন এটাকে। সাবধান, আর গোলাগুলির চেষ্টা করবেন না। জলহস্তি আবার খেপলে কিন্তু সত্যি সত্যি মারা পড়বেন। সবচেয়ে বড় ট্রাকটা নিয়ে আসা হলো। লোহার মোটা মোটা শিকের তৈরি 18 ফুট লম্বা একটা খাঁচা রয়েছে ওটাতে। বেশি পানিতে নেমে গেছে এখন জলহস্তিটা। অল্প বয়সী একটা মদ্দা হাতি, খুব সুন্দর। নিখুঁত মাথাটা শুধু ভেসে রয়েছে পানির ওপর। আসলেই সুন্দর, আমান বললেন। কিন্তু ভাবসাব তো সুবিধের লাগছে না, কিশোর বলল। রেগে আছে মনে হয়। তোমাকে সই করে কেউ গুলি করলে তুমিও রেগে থাকতে। রাগে আবার খোঁত খোঁত করে উঠল হাতিটা। তারপর মস্ত লাল মুখটা হাঁ করে বিকট এক হাঁক ছাড়ল। পাহাড়ে প্রতিধ্বনি তুলে ফিরে এলো সে আওয়াজ, যেন বাজ পড়ল। চমকে উঠে পিছিয়ে গেল জেনারেল, চলে গেল সবার পেছনে। ট্রাকটাকে ঘুরিয়ে পেছনটা নিয়ে আসা হলো একেবারে পানির কিনারে, কারণ ধরে খাঁচায় টেনে তোলা হবে জানোয়ারটাকে। এভাবে রাখলেই সুবিধে। 2 ইঞ্চি মোটা একটা নাইলনের দড়ির এক মাথা শক্ত করে বাঁধা হলো প্রচণ্ড শক্তিশালী 4 হুইল ড্রাইভ একটা ট্রাকের পেছনে বসানো হুকে। আরেকটা মাথা বড় ট্রাকে রাখা খাঁচার সামনে দিয়ে ঢুকিয়ে ভেতর দিয়ে টেনে বের করে আনা হলো পেছন দিক দিয়ে। জলহস্তির মাথায় ঢোকানোর মতো বড় একটা ফাঁস বানিয়ে তৈরি করে রাখা হলো সময় মতো কাজে লাগানোর জন্যে। পানিতে ওটার মাথায় ফাঁস পড়াবেন কি করে, জানতে চাইল রবিন। ওই সাহায্য করবে, বললেন আমান। খাম্বু, ওখান থেকে একটা ক্যানু নিয়ে এসো। খানিক দূরে তীরে বাঁধা কয়েকটা নৌকা দেখালেন তিনি, গ্রামবাসীদের নৌকাগুলো। ফাঁসটা ধরে ওটাতে করে চলে যাব। নৌকাটা আনা হলো, তাতে চড়লেন আমান, 3 গোয়েন্দা আর খাম্বু। জলহস্তি ধরতে ক্যাম্প থেকে আরও যারা এসেছে তাদের সঙ্গে তীরে রইল জেনারেল। তাকে আসতে অনুরোধ জানিয়েছিল অবশ্য মুসা, কিন্তু আমন্ত্রণে সাড়া দেয়নি হরিণী। আমি এখানেই থাকি, বলেছে জেনারেল। জানোয়ারটাকে ট্রাকে তোলাটাই বেশি কঠিন, তখন সাহায্য করতে হবে। এই কালোদের ওপর তো বিশ্বাস নেই, দরকারের সময় পাওয়াই যায় না ওদের। একটা না একটা গোলমাল করে বসবেই। অতিরিক্ত ভারী নৌকাটা আস্ত একটা লোহা কাঠ কুঁদে তৈরি করা হয়েছে। পানির মাত্র 2 ইঞ্চি ওপরে রয়েছে কিনারা। আরোহীদের খুব সতর্ক থাকতে হয়, একটু এদিক ওদিক হলেই নৌকা উল্টে যাওয়ার ভয় আছে। হাতে দাঁড় দিয়ে নৌকার গায়ে টোকা দিল মুসা। ভারী হওয়ায় একটা জিনিস অবশ্য ভালো হয়েছে, কামড়ে কিছু করতে পারবে না জলহস্তি। বেশি আশা করা উচিত না, আমান বললেন। জলহস্তির চোয়ালের ভীষণ জোর। মার্চিসনে একবার দেখেছিলাম, রেগে গিয়ে একটা গাড়ির পেছন দিকটা বাদামের খোসার মতো চিবিয়ে ভর্তা করে দিয়েছিল একটা জলহস্তি। আরে গেল কই, বলে উঠল কিশোর। ডুবে গেছে বিরাট মাথাটা। সামান্যতম আলোড়ন নেই ওখানকার পানিতে, শুধু রিং তৈরি করে ছড়িয়ে পড়েছে হালকা ছোট ঢেউ। একটু আগে যে ওখানে ছিল জিপটা তার প্রমাণ। ওই পাড়ের দিকে যাচ্ছে, আমান বললেন। কি করে বুঝলে, জিজ্ঞেস করলো মুসা। ওই যে বুদবুদ দেখছো না পানিতে, ওটা ধরে যেতে হবে আমাদের। সাবধান, দাঁড়ের আওয়াজ যতটা কম পারো করো। মিনিট কয়েক পর ভুস করে আবার ভেসে উঠল মাথাটা। হাউস হাউস করে নাক দিয়ে পানি ছেটাতে লাগলো ফোয়ারার মতো করে। কাছে এই নৌকাটাকে দেখে খুশি হলো না মোটেও, ডুব দিল আবার। এইবার আর ওর গতিপথ নির্দেশ করলো না বুদবুদ। হঠাৎ শূন্যে উঠে গেল নৌকাটা। টালমাটাল অবস্থায় কাত হয়ে রইল দীর্ঘ একটা মুহূর্ত, তারপর ঝপাত করে পড়ল পানিতে। সবাইকে ভিজিয়ে দিল, ভাগ্য ভালো উল্টে গেল না। জলহস্তিদের বিখ্যাত কায়দা, আমান বললেন। আবার চেষ্টা করবে। ওর মাথাটাই তো দেখলাম না, মুসা বলল। ভাসালো কখন? ফাঁসটা ধরে রেখেছে সে, মাথাটা আরেকবার ভাসলেই দেবে পুড়িয়ে। 5 মিনিট গেল, 10, 15, জলহস্তির দেখা নেই।
এতক্ষণ তো ডুব দিয়ে থাকার কথা না। আমান বললেন। যেরকম খেপেছে এত সহজে চলে যাবে ভাবিনি। ওটা কি? বড় বড় কতগুলো পদ্ম পাতা দেখালো রবিন। ঠেলে ফুলে রয়েছে একটা পাতা, মনে হয় কিছু লুকিয়ে রয়েছে ওটার নিচে। চুপ করে সবাই তাকিয়ে রয়েছে ওটার দিকে। আস্তে করে কমে গেল ফোলাটা, তারপর যেন পিছলে বেরিয়ে এলো নাকের বিশাল দুটো ফুটো। আরামসে ওটার নিচে লুকিয়ে থেকে দম নিচ্ছিল জলহস্তিটা, আক্রমণের অপেক্ষায় রয়েছে। ভুস ভুস করে মাথা তুললো আরো দুটো জলহস্তি। গোল বড় বড় চোখ মেলে দেখতে লাগলো নৌকার আরোহীদেরকে। একটা জলহস্তির পিঠে ছোট্ট একটা বাচ্চা। দল বেঁধে এসেছে হামলা চালাতে, শঙ্কিত হলেন আমান। জলহস্তিতে তো শুনেছি মেজাজ মর্জি খুব শান্ত হয়, কিশোর বলল। খোঁচা না দিলে তো শান্তই থাকে, গুলি করেই গোলমালটা বাঁধিয়েছে জেনারেল। না, এভাবে খেপে একটা জানোয়ারের পিছু নেওয়াটা উচিত হয়নি। নৌকার আর সবার না হলেও ব্যাপারটা একজনের মনে হয় খুব পছন্দ হয়েছে, খাম্বুর। উজ্জ্বল হয়ে উঠেছে তার চোখ, ঠোঁটের কোণে শয়তানি হাসি। আরো খুশি হলো সে যখন দেখল তীরে অলস ভঙ্গিতে শুয়ে থাকা দুটো কুমির নেমে এসে নৌকাটাকে ঘিরে চক্কর দিতে আরম্ভ করলো। কথাটা মনেই ছিল না। চুল না ছিঁড়লেও আক্ষেপে মাথায় হাত বোলাতে লাগলেন আমান। জলহস্তি আর কুমির অনেক সময় একজোট হয়ে হামলা চালায়। জলহস্তিরা নৌকা উল্টে মানুষকে ফেলে দেয়, আর কুমিরেরা তখন বাকি কাজটা সারে। ওই দেখো, পাতার নিচে জানোয়ারটা নেই। ডুব দিয়েছে মদ্দা জলহস্তি। পানিতে বুদবুদের রেখা সোজা এগিয়ে আসছে নৌকার দিকে। জলদি, চেঁচিয়ে উঠলেন আমান। জলদি বাও, এই এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। ঝপাত ছপাত করে তিনটে দাঁড় পড়লো পানিতে। গায়ের জোরে দাঁড় বাইতে লাগলেন আমান। কিশোর আর মুসাও হাত চালালো প্রাণপণে। রবিনের হাতে দেয়া হয়েছে তখন ফাঁসটা। চতুর্থ দাঁড়টাও পড়লো পানিতে, খাম্বুর হাতেরটা। তবে সে সবার সঙ্গে তাল মিলিয়ে সামনে এগোনোর জন্য নয়, বেয়ে উল্টো দিকে বাইতে লাগলো যাতে নৌকা পিছিয়ে যায়। নৌকাটাকে ধরে রাখার চেষ্টা করছে বুদবুদের সারির দিকে, জলহস্তির যাত্রাপথে। ব্যাপারটা সবার আগে লক্ষ্য করলো কিশোর। চিৎকার করে উঠল, খাম্বু! কিন্তু দেরি হয়ে গেছে, ততক্ষণে এসে পড়েছে জলহস্তি। প্রচণ্ড জোরে নিজের শরীরটাকে ছুঁড়ে দিল উপরের দিকে। অর্ধেকেরও বেশি উঠে গেল পানির ওপরে। নামার সময় সোজা বাড়িয়ে দিল সামনের পা দুটো। সুযোগটা হাতছাড়া করল না রবিন। ফাঁসটা ছুঁড়ে দিল জলহস্তির মাথা সই করে। পরক্ষণেই নৌকার উপরে সে ঝাঁপিয়ে পড়ল জানোয়ারটা। ভীষণ ঝাঁকুনিতে পানিতে ছিটকে পড়ল আরোহীরা। নৌকা উল্টে গেছে। মরিয়া হয়ে ওটাকে সোজা করার চেষ্টা চালাচ্ছে 5 জনে, না 4 জনে। খাম্বুর সেরকম কোনো চেষ্টা নেই। দ্রুত সাঁতরে চলেছে সে তীরের দিকে। ব্যাপারটা অস্বাভাবিক লাগলো কিশোরের কাছে। আগেও আফ্রিকায় এসেছে ওরা, জন্তু জানোয়ার ধরেছে। আফ্রিকানদের এতটা কাপুরুষ হতে দেখেনি। সঙ্গীদেরকে বিপদের মুখে ফেলে খাম্বুর মতো এভাবে পালাতে চায়নি কেউ। সেসব নিয়ে ভাবনা চিন্তার সময় নেই এখন। বাচ্চাটাকে গিয়ে তীরে নামিয়ে দিয়ে এসেছে মা জলহস্তি। দাঁতে দাঁত ঘষতে ঘষতে এসে আক্রমণে সামিল হলো অন্য 2 পুরুষ সঙ্গীকে সঙ্গে নিয়ে। নৌকাটাকে ঘিরে আর সাঁতরাচ্ছে না এখন কুমির দুটো। লেজের প্রচণ্ড ঝাপটা মেরে জলহস্তিদের সরিয়ে দিয়ে শিকারের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। নৌকাটা যেমন উল্টে দিয়েছে, সোজাও করে দিল আবার মদ্দাটাই। তবে ওটাতে আর চড়ার অবকাশ হলো না কারো। বিশাল হাঁ করে কামড়ে ধরলো নৌকার একটা ধার। উঁচু করে ধরে জোরে জোরে ঝাঁকাতে শুরু করলো, বিড়াল যেমন করে ইঁদুরকে ঝাঁকিয়ে মারে। তারপর এক কামড়ে ডিমের খোলসের মতো গুঁড়িয়ে দিল। লোহা কাঠের এত শক্ত একটা নৌকা যার মধ্যে পেরেক ঢুকতে চায় না, সেটাকে ভেঙে ফেলতে লাগলো অবলীলায়। আর কোনো উপায় না দেখে তীরের দিকে সাঁতরাতে শুরু করলো মুসা। তার সঙ্গী হলো কিশোর আর রবিন। জোরে জোরে চাপড় মারছে পানিতে, শব্দ করে কুমিরকে ভড়কে দেওয়ার চেষ্টা করছে। হঠাৎ কি মনে করে পেছনের দিকে ফিরে তাকালো মুসা। আরে বাবা কই? দেখা গেল তাকে মুখ নিচু করে পানিতে ভাসছেন। আবার ফিরে এলো 3 জনে। দুদিক থেকে তার বগলের নিচে হাত ঢুকিয়ে দিল মুসা আর কিশোর। রবিন পেছন থেকে সাহায্য করলো, ঠেলে নিয়ে চললো তাকে তীরের দিকে। কামড়ে নৌকাটাকে ভাঙার সময় কাঠের টুকরো পানিতে পড়েছে। ওরকম একটা টুকরো তুলে নিল রবিন। বাড়ি মেরে কুমিরগুলোকে ঠেকানোর চেষ্টা করবে। জলহস্তিগুলো আর আক্রমণ করতে এলো না। নৌকাটাকে ভেঙে দিয়েই ওদের কাজ খতম হয়েছে ভেবে খুশি।
কুমিরগুলো বিশেষ সুবিধে করতে পারল না। আসলে ওগুলো আকারে ছোট, ভীতু। বড় হলে অন্য ঘটনা ঘটত। বড়গুলোকে ভয় দেখিয়ে ঠেকানো খুব কঠিন। যাই হোক, নিরাপদে তীরের কাছে পৌঁছলো ওরা। পানিতে ঝাঁপিয়ে পড়লো ডিগা আর কাকামি। আমানকে টেনে তুলতে সাহায্য করলো। পাড়ের বালিতে চিৎ করে শুয়ে দেওয়া হলো তাকে। খানিকক্ষণ সেবা যত্ন করতেই চোখ মেললেন তিনি। দেখলেন বুকে হাত বুলিয়ে কিশোর দেখছে পাঁজরের হাড়টার ভেঙেছে কিনা। কি হয়েছিল বাবা? মুসা জিজ্ঞেস করলো। বোধহয় গলুইয়ের বাড়ি লেগেছিল, তারপর আর বলতে পারবো না। এখন কেমন লাগছে? নড়ার চেষ্টা করলেন আমান। ব্যথায় বিকৃত করে ফেললেন মুখ। পিঠে কিছু হয়েছে। চলো ক্যাম্পে নিয়ে যাই। দাঁড়াও, আগে খাঁচায় বড়টাকে। এখানেই শেষ হচ্ছে তেপান্তর এর দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।